নমস্কার। আজকের ভিডিওটা বানিয়েছি জিম করবেট নিয়ে। লোকের ধারণা যে জিম করবেট এজেন্ট ছাড়া বুক করা যায় না, তো আমি পুরোটা নিজেই বুক করেছিলাম। সেটা নিয়েই আজকের ভিডিওটা ডিটেলসে বানিয়েছি। ভিডিওটা দৈর্ঘ্যে একটু বড় হতে চলেছে, তো তোমাদের যদি কিছু কিছু জায়গা ভালো না লাগে তোমরা চাইলে স্কিপ করতে পারো, আর যাদের ভালো লাগবে তারা পুরোটাই দেখতে পারো। অ্যাকচুয়ালি আমাদের অফিসের মিটিং ছিল জিম করবেটে, তো আমরা সেখানে গিয়ে মিটিং করি এবং তারপরে সাফারির জন্য আলাদা একটা হোটেলে যাই এবং সাফারি করি। তো সেই সাফারির বুকিং, সাফারির ডিটেলস সব এই ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, অবশ্যই ভালো লাগবে। চলো ভিডিওতে ফেরা যাক। Well, I saddled up my shoes, headed out at dawn. Yeah, I saddled up my shoes, headed out at dawn. Ain't no place gonna hold me when the road keeps rolling on. Woo! Yeah. Left my baby crying, said she can't live that way. ফ্লাইটে গেলে রামনগরের সবচেয়ে কাছাকাছি এয়ারপোর্ট হলো পান্তনগর। কলকাতা থেকে সেখানে ডিরেক্ট ফ্লাইট আছে। ডিরেক্ট ট্রেনে গেলে দুটো অপশান আছে, একটা হলো বাগ এক্সপ্রেস, একটা লালকুয়া এক্সপ্রেস। বাগ এক্সপ্রেসের টাইম অনেকটা লাগে, লালকুয়া এক্সপ্রেসের টাইম অনেক কম লাগে, কিন্তু শুধু শুক্রবার করে এখান থেকে ছাড়ে। আরেকটা অপশান হলো এখান থেকে সোজা নিউ দিল্লি, তারপর সেখান থেকে ওল্ড দিল্লি গিয়ে ডিরেক্ট রামনগরের ট্রেন। কলকাতা থেকে ডিরেক্ট ট্রেনের টিকিট ছিল না বলে আমরা এই অপশানটাই নিয়েছিলাম। আরেকটা অপশান হলো এখান থেকে ডিরেক্ট ট্রেন নিয়ে নিউ দিল্লি, তারপর সেখান থেকে গাড়ি করে জিম করবেট বা রামনগর, সেটায় তোমরা সাইট সিন করতে করতে যেতে পারো। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন ছিল দুরন্ত এক্সপ্রেস। জলখাবার খেতে খেতে আর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে। এবার সেখান থেকে মেট্রো করে আমাদের পরের গন্তব্য ওল্ড দিল্লি স্টেশন। এবার সেখানে গিয়ে একটা হোটেল নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটু ওল্ড দিল্লিটা ঘুরে দেখার জন্য। এখানে এসে কিছুক্ষণ না দাঁড়িয়ে পারলাম না। তারপর চলে গেলাম জামা মসজিদ দেখতে। এই জামা মসজিদ হলো ভারতের অন্যতম বৃহৎ একটি মসজিদ, যেটা শাহজাহান নির্মাণ করেছিলেন 1656 সালে। এরপর চলে গেলাম লাঞ্চ করতে আল জওয়ারে। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফেরার পালা, কারণ রাতে আমাদের ট্রেন আছে ওল্ড দিল্লি থেকে 10টা বাজে রানীক্ষেত এক্সপ্রেস, যেটায় করে আমরা যাব রামনগর। সেটা পরের দিন সকাল 4:15 পৌঁছায়। এখন বাজে
4:10 আমরা এসে পৌঁছালাম রামনগর স্টেশনে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে জিম করবেটের উদ্দেশ্যে। এখানে একটা জিনিস দেখলাম, রামনগর স্টেশনের বাইরে প্রচুর গাড়ি, মানে গাড়ি নিয়ে কোনো সমস্যা হওয়া উচিত নয়। আমরা আগে গাড়ি ঠিক করলাম, এখন আপাতত হোটেলের মানে আমাদের অফিসের যে মিটিং হবে সেই হোটেলে যাব। সাফারি আছে অন্য দিন, রামনগরে এসে আবার থাকবো। সব ডিটেলস তোমাদেরকে আমি ধীরে ধীরে বলছি। তারপর স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি বুক করে আমরা চললাম জিম করবেটের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় কিছু ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের অফিসের মিটিংটা ছিল এই হোটেলে। এখন আমরা তিনজন বেরিয়েছি সকাল সকাল একটু এক্সপ্লোর করতে। সামনে একটা নদী আছে, নদীটার দিকে যাই আর কি। রাস্তা চিনে চিনে যেতে হবে, এই হলো ব্যাপার। আবার আরেকবার খিদে পেয়ে গেছিল বলে ম্যাগি। জিম করবেটের প্রকৃতি এত সুন্দর, যেদিকেই তাকাবো চোখ ফেরানো যায় না। অবশেষে আমরা পৌঁছে গেলাম নদীটার ধারে। তারপর আবার হোটেলে ফেরার পালা এবং সেখান থেকে মিটিং করার জন্য আরেকটা জায়গার যাত্রা। মিটিং শেষ হয়ে যাওয়ার পর আমাদের আবার রামনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু। অটো করে রামনগর গেলাম এবং সেখানে একটা হোটেল নিয়েছিলাম, করবেট মোটেল।
এখানে ডাবল বেডের রুম 1800, ট্রিপল বেডের 2000 আর 4 বেডের রুম 2500 করে। আমরা একটা 4 বেডের রুম নিয়েছিলাম, একটা ট্রিপল বেডের রুম নিয়েছিলাম, আর রুমগুলোর সাইজ যথেষ্ট বড়। আমাদের হোটেলের পিছন দিকটায় ছিল বিশাল বড় একটা আম বাগান, সেখানে একবার গেলাম। আজকে এই হোটেলটায় এসে উঠলাম, এই করবেট মোটেল। খুবই সুন্দর লাগলো, বিশাল বড় প্রপার্টিটা। এখন একটু এদিক ওদিক ঘুরে দেখলাম, কালকে সাফারি আছে, সাফারিটা দেখা যাক কি হয়। এখান থেকেই মানে ডিরেক্ট নিয়ে যাবে, সেটা পরে দেখাচ্ছি। তারপর রাতে ভাত ডাল সবজি আর ডিম দিয়ে ডিনার করে সোজা ঘুম, কারণ পরের দিন সকালে উঠতে হবে সাফারির জন্য। সাফারি বুক করতে হলে জিম করবেটের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করাটাই ভালো, corbetgolf.org। সেখানে ঢুকলে এরকম একটা পেজ আসবে, যেখানে প্রথমেই বলা আছে মোবাইল নট অ্যালাউড। হ্যাঁ, এই জঙ্গলে মোবাইল নিয়ে ঢোকা বারণ, তাই ছবি তুলতে গেলে অবশ্যই ক্যামেরা নিয়ে যেতে হবে। এখানে অনেকগুলো অপশান আছে, তো আমি আজকে শুধু জিপ সাফারির কথাটাই বলছি। জিপ সাফারিতে গিয়ে ক্লিক করার পরে এরম তোমার কাছে একটা লোকেশান পারমিশন চাইবে, তো লোকেশান পারমিশনটা অ্যাক্সেস করে দিলে তোমার মেন পেজে ঢুকবে। 45 দিন আগে সাফারির বুকিং খোলে, তাই তোমরা সেই অনুযায়ী বুকিংটা স্টার্ট করতে পারো। প্রথমে গিয়ে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে কোন জোনে সাফারি করতে চাও। জোন সিলেক্ট করার পরে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তোমরা কজন যেতে চাও। একটা গাড়িতে সর্বমোট 6 জন প্যাসেঞ্জার নেয়। তারপর ডেট সিলেক্ট করে তোমাকে সকাল বা বিকেলে সাফারিটা নিতে হবে। দুটো সাফারি 4 ঘন্টা করে হয়, আমরা সকালের সাফারিটাই নিয়েছিলাম। এই পারমিটের জন্য পড়বে 3395 টাকা, আর সাফারির দিন সেখানে গিয়ে দিতে হবে গাইডের জন্য 900 আর গাড়ির জন্য 2700 টাকা। এবার তোমাদের নাম, আইডি কার্ডের ডিটেলস সব ভরতে হবে। হ্যাঁ, আইডি কার্ডটা মাস্ট, আর যেই ডিটেলসটা ভরবে মানে যেই আইডি কার্ডের, সেই আইডি কার্ডটা যেন সঙ্গে থাকে, কারণ সাফারি গেটে সেটা পুরো মিলিয়ে দেখা হয়। তারপর সব চেক করে নিয়ে পেমেন্টের অপশানে গিয়ে পেমেন্ট করলে তোমার সাফারি বুকিং ডান। এবার এখানে আরেকটা অপশান আছে, তোমরা নিজেরা গাড়ি সিলেক্ট করতে পারো। সবচেয়ে ভালো হয় তোমরা যেই হোটেলে থাকবে সেই হোটেলে একবার জিজ্ঞেস করে নিলে যে তাদের কোনো নিজস্ব গাড়ি আছে কিনা সাফারির, তো সেই গাড়ির নাম্বারটা নিয়ে নিলে এখানে কার বুকিংয়ে গিয়ে তুমি সেই গাড়ির নাম্বারটা দিয়ে দিতে পারো। তাহলে সেই গাড়িটাই তোমার জন্য রেডি থাকবে এবং হোটেল থেকে এসে সময় মতো পিক আপ করে নিয়ে যাবে। এখন বাজে ভোর 5:45, আমরা করবেট সাফারির জন্য বেরোচ্ছি। গাড়ি এসে গেছে হোটেলে। খুব এক্সাইটেড। মানে লোকে বলে ওয়ান অফ দ্য বেস্ট সাফারি এটা। দেখে গিয়ে কী দেখা যায়। 6:15 থেকে সাফারি শুরু, ওখানে গিয়ে এন্ট্রি করতে হবে। এই হলো আমাদের সাফারির গাড়ি, উঠা যাক। এই হোটেলটা থেকে আমরা যেই জোনে সাফারি করব, অর্থাৎ বিচ জার্নি জোনে, যেতে সময় লাগে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো। আমাদের সাফারি শুরু হয়নি আর কি, যাত্রা শুরু। সবাই খুব এক্সাইটেড, দেখা যায়। এসে পৌঁছে গেলাম বিচ জার্নি জোনের গেটে। এখানে এখন আইডি চেক হচ্ছে। এখানে মোবাইল জমা দিতে হচ্ছে, মোবাইল নিয়ে ঢোকা বারণ।
তো আমাদের ড্রাইভার দাদা এই মোবাইলগুলো নিয়ে ওখানে জমা দিয়ে দেবে, সব মোবাইল এক জায়গায় করে। এখানে লকারের সিস্টেম আছে, সেখানে রেখে দিতে পারো। এসে গেছে আমাদের গাইড, আমাদের সাফারি শুরু হচ্ছে। এখানে বাইরে ক্যামেরা ভাড়া পাওয়া যায়, যেটা 1000 থেকে 1200 টাকার মতো চায়, সেটা তুমি নেগোসিয়েশন করে 800-900 মধ্যেও নিতে পারো। বাচ্চা স্টার্টিং এ একটা হরিণ, ওই যে ওই যে যাচ্ছে হরিণটা। স্টক সারস। কি সাইজ রে মালটার! এটা হলো হিমালয়ান কিংফিশার। বাহ, এটা হরিণের পাল পুরো। বাচ্চাটাকে দাঁড়াবে। বিশাল বড় একটা হরিণের পাল। এগুলো স্পটেড। এটা হলো এখানকার ফরেস্ট রেস্ট হাউস, বিজ্ঞানী জোনের। এখানে গাড়িটা দাঁড় করালো, এদিকে ওয়াশরুম ইউজ করতে পারো, আর এদিকে যদি চা কফি কেউ খেতে চায় খেতে পারো। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। ল্যান্ডস্কেপটা হেভি সুন্দর। হাতিটা সকাল সকাল এখন ডিজাইন হচ্ছে মাথায়, সাজুগুজু করছে। इसका नाम क्या है भैया? रानी। এদিকে হনুমান, লাঙ্গুর। এইখান থেকে এখন বেরোবো, আবার জঙ্গলে ঢোকা। হরিণটা তো সুন্দর, এখানে ময়ূর আছে, ওই হরিণের সিংটা দেখো। তারপর সামনে পেয়ে গেলাম একটা বার্কিং ডিয়ার। কোশি এগুলো ছবি তোল, বার্কিং ডিয়ারটা। হ্যাঁ চালিয়ে। বন মুরগি।
জিম করবেট জঙ্গলের ভিতরটা এত সুন্দর ল্যান্ডস্কেপ। আমি অনেক জঙ্গল ঘুরেছি কিন্তু এরকম ল্যান্ডস্কেপ আগে কখনো পাইনি। তার মধ্যে আমরা ঢুকেছিলাম একদম ভোরবেলা, একদম মানে সূর্যের নতুন আলোটা গাছের ওপর এসে পড়ছে আর পুরো চারদিকটা যা সুন্দর লাগছিল, তোমরা ছবিতে কিছুই সেরকম বোঝা যাচ্ছে না। দাঁড়িয়ে আছে বিশাল সাইজ, হ্যাঁ বিশাল বড়। আমাদের সবার চোখ তখন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আরও কিছু দেখা যায় কিনা। বসে কি রোদের মধ্যে হরিণটার ছবিটা তোল দাঁড়িয়ে। রাস্তা দেখা গেছে। এই সলিড ভিডিও তুলেছি। হ্যাঁ এসছে বাচ্চা ভিডিওটা দেখ। এদিকেই তাকিয়ে আছে। ও ওরকম উপরে বসে যাবে, নিচ দিয়ে কোনো শিকার যাবে ঝাপটাবে। হ্যাঁ সে ওদের চিতা পালিয়েছি। হ্যাঁ হইলে পড়ে ভিডিওটা ভালো। এই সালা কি লাগছে এখানে। পুরো বোঝা যাচ্ছে ভিডিওটা। আরে শালা লুক দিচ্ছে। তাই আরে কিও পাগলা। সব তুলছে পরে নিয়ে নেবে। ভিডিওটা করছিস তো? হ্যাঁ করছি এই তো পিকনিক হয়ে যাবে। আমরা না বলবো আগেও রেটে বেশি মেমোরি নেই কিন্তু সেই অনেকক্ষণ ধরে লেপার্ডটা দেখার পর যখন আমরা বেরোলাম, আমাদের গাইড দাদা বললেন লেপার্ড দেখাটা খুব রেয়ার। বাঘ সচরাচর তাও মোটামুটি দেখা যায়, কিন্তু লেপার্ড খুবই রেয়ার। জঙ্গলের এই নিস্তব্ধতাটা, আমি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি ভিউ পয়েন্টে। দারুণ জায়গা। এখানে একটা ফরেস্টের মানে অফিস আছে, টয়লেট করা যায় এখানে এসছি। এইখানে উল্টো দিকে একটা ম্যান মেড পন্ড আছে, এখানেও দেখা যেতে পারে। সাইটিং বললো এখানেও হলেও হতে পারে, কারণ ফাঁকা জায়গা অনেক সময় আসে, কিন্তু এখন লোকজন আছে। এখানে আরো গাড়ি ছিল, ওরা বেরিয়ে গেল। আবার তুমি কি ইয়ে করবে? আর ছবি দাও, উঠে দাঁড়াবে, আমি বসবো। ডাকছে হরিণ, চলে আসবে বাঘ। ভয় খাচ্ছে। এবার ফেরার পালা, কিন্তু মন আর চোখ দুটোই চাইছে আর একটা যদি কিছু দেখা যায়। ভাই একটু ভিডিওগুলো তোল, ছবি অনেক তুলে দিস তোল।
ওটা অটোমেটিক দাঁড়িয়ে গেছে। আস্তে 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 হারিস না তো। এটাকে তোলো। लेपर्ड नहीं मिला। এখান দিয়ে টাইগার নাকি বলতে একটু আগে ক্রস করে গেছে, তো ওয়েট করছি আপাতত, যদি দেখা যায়। সেদিন বাঘ দেখার ভাগ্য আমাদের ছিল না, তবুও কোনো আফসোস নেই, কারণ গর্বের জঙ্গলটা এত সুন্দর, গেলে মুগ্ধ হবেই হবে। আমাদের সাফারি শেষ আজকের মতো। দারুণ এনজয় করলাম, ল্যান্ডস্কেপ তো অসাধারণ, সাথে লেপার্ড, ওদিকে ডিয়ার, পার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, শেয়াল, অনেক কিছু দেখা গেল, দারুণ এনজয় করলাম। ভিডিও আজকের মতো এ পর্যন্তই থাক, দেখা হবে আবার।